সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিখন অভিজ্ঞতা 3 ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি অভিজ্ঞতায় তোমাদের স্বাগত। আজ আমরা ত্রিপদী রাশির ঘন এর উৎপাদক এবং উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে জানব। শুরুতেই চলো আমরা গত দিনের বাড়ির কাজটি দেখে নিই। কাজটি ছিল ত্রিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে এই যে দুটি রাশি, সেই দুটি রাশির ঘন নির্ণয় করতে হবে এবং ত্রিপদী রাশির সূত্র ব্যবহার করে এই যে সূত্রটি এটি প্রমাণ করতে হবে। চলো আমরা প্রথম যে কাজটি সেটি সমাধান করি। দেখো, আমরা আগেই গতদিনের একটি কাজে বলেছিলাম a + b + c হোল কিউব আমরা এই সূত্রটি ব্যবহার করব। যদি কখনো মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে এভাবে আলাদা করে নিব। ঠিক আছে, তাহলে দেখো এর পরের লাইনে আমি কি লিখব, a কিউব প্লাস মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু মাইনাস বি প্লাস 3a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস বি হোল স্কোয়ার সি প্লাস 3 মাইনাস বি ইন্টু সি স্কোয়ার প্লাস 3 সি স্কোয়ার এ প্লাস 3 সি এ স্কোয়ার প্লাস 6 এ বি সি। এখন চলো আমরা এই যে বিয়োগ চিহ্ন, সেই চিহ্নর সমস্যা থেকে উত্তরণ এর চেষ্টা করি। a কিউব মাইনাস বি হোল কিউব, সো মাইনাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস বি প্লাস মাইনাস 3a স্কোয়ার বি, যেহেতু মাইনাস বি হোল স্কোয়ার তাহলে ওটি প্লাস চিহ্নই থাকবে, 3ab স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, সুতরাং এটি আবার প্লাস চিহ্ন হবে, 3b স্কোয়ার সি, এখানে মাইনাস বি তার যোগ চিহ্ন, তাহলে মাইনাস 3b সি স্কোয়ার। বাকি এখানে শুধুমাত্র দেখো এখানে মাইনাস বি আছে, ঠিক আছে, তাহলে প্লাস 3c স্কোয়ার এ প্লাস 3ca স্কোয়ার, এই ভিতরে মাইনাস এবং বাইরে প্লাস, তাহলে মাইনাস 6abc। দেখো আমরা a মাইনাস বি প্লাস সি হোল কিউবের যে পরিবর্তিত সূত্র, সেই সূত্রটি পেয়ে গেছি। খুবই সহজ, তাই না? হ্যাঁ, অঙ্কটি অনেক বড়, মাঝে মাঝে এই যোগ বিয়োগ চিহ্নর যে ভুলের জায়গাটা, এই ভুলের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আছে a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। তাহলে এটা একইভাবে a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস সি হোল কিউব। ঠিক আছে, তাহলে এটা পরবর্তীতে কি করব দেখো, সমান a কিউব প্লাস মাইনাস বি হোল কিউব প্লাস মাইনাস সি হোল কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস বি প্লাস 3a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু মাইনাস সি প্লাস 3 মাইনাস বি ইন্টু মাইনাস সি হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস সি হোল স্কোয়ার এ প্লাস 3 মাইনাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস 6a মাইনাস বি মাইনাস সি।
ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা পেরেছ। এরপরে a কিউব মাইনাস বি হোল কিউব দেন মাইনাস বি কিউব মাইনাস সি হোল কিউব দেন মাইনাস সি কিউব, এখানে প্লাস মাইনাসে মাইনাস 3a² বি, এই মাইনাসটি বর্গ হয়ে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 3ab², এখানে প্লাস এবং এখানে আবার মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 3b²c, এখানে প্লাস কিন্তু এখানে মাইনাস, তাহলে মাইনাস 3bc², এখানে মাইনাস, সেটা বর্গ করলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 3c²a, এই মাইনাসটা আবার গুণ হয়ে বিয়োগ হয়ে যাবে, মাইনাস 3ca² এবং এখানে দুটি মাইনাস থাকার কারণে প্লাস 6abc। দেখেছ, শুধুমাত্র বিয়োগ চিহ্নকে আমি এই যোগ দিয়ে বিয়োগ ব্র্যাকেটের ভিতরে যে একটি রাশিতে পরিণত করাই, আমি কিন্তু আগের সূত্রটি আবার একইভাবে প্রকাশ করতে পেরেছি। আশা করি তোমাদের উত্তরটি এটার সাথে মিলেছে। চলো আমরা এখন শেষ যেই বাড়ির কাজটি ছিল সেই বাড়ির কাজটি সমাধান করার চেষ্টা করি। এখানে ছিল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এটার জন্যে চলো আমরা ঘনের ত্রিপদী রাশির ঘনের যে সূত্রটি, সেই সূত্রটি থেকে আমরা এখানে আসব। আমরা সূত্রটি জানি, a প্লাস বি প্লাস সি হোল কিউব সমান a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস 3ac² প্লাস 3a² সি প্লাস 3b² সি প্লাস 3bc² প্লাস 6abc। দেখো, আমি যদি এখানে ab কমন নেই তাহলে পাই a প্লাস বি, 3ab যদি কমন নেই, তো এখান থেকে যদি আমি আরেকটি ওখানে নিয়ে যাই তাহলে পাবো a প্লাস বি প্লাস সি। তাহলে সেই কাজটি করি, চলো। অর্থাৎ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানে আমি প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস 3abc। আবার এটি আগে লিখি, প্লাস 3b² সি প্লাস 3bc² প্লাস 3abc। দেখো, আমার কিন্তু 6abc আছে, তাই না? তো 6abc থেকে 3টা এখানে নিয়েছি, 3টা ওখানে নিয়েছি। এবার কি করব, 3ac² প্লাস 3, আচ্ছা এটা a² সিটি আগে লিখে ফেলি, 3a² সি প্লাস 3ac² প্লাস, আমি যদি আবার 3abc লিখি, আমার কিন্তু 3abc নাই প্লাস, তাহলে কি করব, এখানে মাইনাস করে দিব abc। তাহলে এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। ঠিক আছে, এই যে মাইনাসটা আমি শুরুতে নিয়ে এসেছি, এখন এগুলা থেকে 3abc কমন নেব, প্লাস 3abc ইন্টু a প্লাস বি প্লাস সি। দেখো, এখানে ab কমন নিলে, সরি abc না, ab কমন নেব, ab যদি আমি কমন নেই তাহলে দেখো, এখান থেকে ab কমন নিলে একটা a থাকে, এখান থেকে ab কমন নিলে একটা b থাকে, এখান থেকে ab কমন নিলে একটা c থাকে।
তো একইভাবে আমি যদি পরের যেটি আছে এখান থেকে যদি 3bc কমন নেই, তাহলে এখান থেকে বি, এখান থেকে সি এবং এখান থেকে এ, তাহলে এ প্লাস বি প্লাস সি পাই। এরপর আবার এই জায়গা থেকে যদি আমরা 3ac কমন নেই, 3ac বা সি এ যেটি নেই, তাহলে এখানে এ, এখানে বি এবং এখানে সি, তাহলে এ প্লাস বি প্লাস সি পাই। এবং পরে যে বিয়োগ -3abc, তো -3abc তো আমরা আগেই লিখে ফেলেছি। তাহলে এখানে খেয়াল করো, মনে করো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc, এটা যদি এখানে থাকে তাহলে আমি দেখো 3 ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা কমন নিব এখান থেকে, প্লাস 3a প্লাস বি প্লাস সি, এটা যদি কমন নেই দেখো এ বি বিসি এবং সি এ বাকি থাকে, এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখেছো? এখন তোমরা যদি খেয়াল করো এই অংশটি এবং এই অংশটি আছে সূত্রের ভিতরে, এবং এই যে অংশটি আছে এটা কিন্তু বাম পাশে। ঠিক আছে? তাহলে আমি যদি পরবর্তীতে এই অংশটাকে যদি পার্শ্ব পরিবর্তন করে লিখি, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি হোল কিউব -3 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ এই অংশটি মাইনাস এটি সমান এই অংশটি। ঠিক আছে? এই অংশটি আমরা তখন যেহেতু এটা ওপাশে নিয়ে যাচ্ছি, তো এটা এ পাশে থেকে যাবে। তো এভাবে কিন্তু আমাদের সূত্রটি প্রমাণ হয়ে যায়। আমি জানি তোমরা সকলেই খুবই চেষ্টা করেছো, আশা করি তোমরা অনেকেই পেরেছো। যদি না পেরে থাকো তাহলে এখান থেকে শিখে নাও। এখন চলো আমরা আজকের আমাদের যেই টপিক, সেই টপিকে চলে যাই। প্রথমে আছে একটি সংখ্যা বি অপর একটি সংখ্যা এ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে অর্থাৎ যদি একটি সংখ্যা বি অপর একটি সংখ্যা এ দ্বারা নিঃশেষে বিভাজ্য, নিঃশেষ অর্থাৎ কি? ভাগ করার পরে কোনো ভাগশেষ থাকবে না। তো এ দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এখানে ভাজককে ভাজ্যকে, ভাজক হলো এ এবং ভাজ্য হলো বি, ভাগশেষ কত? ভাগশেষ অবশ্যই 0, কারণ নিঃশেষে বিভাজ্য। তবে এ হবে বি এর একটি উৎপাদক। তোমরা এটি আগেই করেছো, সংখ্যার উৎপাদক, যে 5 40-এর একটি উৎপাদক। কেন? কারণ 40কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হয় 8, 5 8 40 এবং ভাগশেষ হবে 0। এখন তোমরা 210-এর উৎপাদকগুলো নির্ণয় করো। তো তোমাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, সম্মানিত ফ্যাসিলিটেটর তাদেরকে 5 মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 210-এর উৎপাদক সমূহ নির্ণয় করতে পেরেছ। দেখো তো উৎপাদকগুলো কি? এগুলোই, অর্থাৎ 2 একটি উৎপাদক, 105 একটি উৎপাদক, 3 একটি উৎপাদক, 70 একটি উৎপাদক, 5 একটি, 42 একটি উৎপাদক, 6 একটি উৎপাদক, 35 একটি উৎপাদক, 7 এবং 14 একটি উৎপাদক, 30, 15, এরা সকলেই উৎপাদক। এখন আমি 2 গুণ 3 গুণ 5 গুণ 7 এখানে আর আমি মার্ক করি নাই, কারণ এখানেই দেখো আমি 2 3 5 7 আগেই কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে? তো এই যে উৎপাদকগুলো আমরা নির্ণয় করলাম, তো এখানে কি বললাম? যেহেতু 2 এবং 105-এর গুণফল 210, সুতরাং 2 এবং 105 প্রত্যেকেই 210-এর একটি উৎপাদক। দেখো এখানে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 এই চারটি সংখ্যার গুণ করলে 210 হয়। তো এই 2 3 5 7 প্রত্যেকেই একটি করে উৎপাদক, এবং উৎপাদকগুলো যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তাদেরকে বলা হয় মৌলিক উৎপাদক। ঠিক আছে? চলো এখন আমরা একটি বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করি। দেখো x² - y², এটার যে ফর্মুলা আমরা শিখেছি, সপ্তম শ্রেণীতেই শিখেছি, x + y গুণিতক x - y। এখানে x² -
ওয়াই স্কোয়ারের উৎপাদক সমূহ তাহলে কি কি বলো তো? চলো, আমরা জানি যে কোনো রাশি বা যে কোনো সংখ্যার প্রথম উৎপাদক হলো 1। দ্বিতীয় যে উৎপাদকটি আছে কি এক্স প্লাস ওয়াই, আরেকটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেটা এটার সমান, দুটি গুণ করলেই সমান হয়, সে নিজেও কিন্তু তার একটি উৎপাদক, কারণ এক গুণিতক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারই হবে। তাহলে আমরা একটি বীজগাণিতিক রাশির উৎপাদকও একটি সংখ্যার উৎপাদক যেই নিয়মে করি সেইভাবেই কিন্তু নির্ণয় করেছি। এখন চলো, এখানে দেখো একটি কেক আছে, তোমাদের বইয়ে কিন্তু এই উদাহরণটি আছে। একটি কেক আছে যে কেকটি 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, ঠিক আছে? তো আমাকে এই কেকটিকে খণ্ডিত করতে হবে। যেই খণ্ডগুলো অবশ্যই পূর্ণ সংখ্যার ইঞ্চিতে থাকবে, অর্থাৎ 1 ইঞ্চি হতে পারে বা 2 ইঞ্চি হতে পারে, কিন্তু 1.5 ইঞ্চি কখনো হবে না, অর্থাৎ 1.5 ইঞ্চি কখনো হবে না। এখন এই যে আমি খেয়াল করো, এই যে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি এখানে দাগ দিয়েছি, ঠিক আছে? তো এই যে একটি ঘর, এই ঘরটি কি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, তাই না? 1 ইঞ্চি গুণিতক 1 ইঞ্চি যদি আমি ওর ক্ষেত্রফল ধরি, ঠিক আছে? তো দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি। আবার যদি দৈর্ঘ্য 1 ইঞ্চি, প্রস্থ 1 ইঞ্চি করে ধরি, তাহলে কিন্তু আমি সবগুলো ঘরই কিন্তু এখানে আঁকতে পারি। তো এই ছাড়া আমার কি আর কোনো পরিমাপে আমি কি কেকের টুকরো তৈরি করতে পারি? খেয়াল করো, আমি যদি এখানে 2 গুণ 1 অর্থাৎ দৈর্ঘ্য 2 এবং প্রস্থ 1 এই পরিমাপের যদি এক একটি টুকরো নেই, তাহলে কিন্তু পুরোটাই দেখো, পুরো কেকটি কিন্তু আমার কাটা হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো তো আমি এখানে কতটি পাবো? যেহেতু এখানে 12 এবং 10, তো 12র যে উৎপাদকগুলো আছে সেটি কি কি 1 2 3 4 6 এবং 12, আর 10-এর যে উৎপাদকগুলো আছে সেগুলো কি কি 1 2 5 এবং 10। অর্থাৎ আমি যেই টুকরোটি কাটবো সেই টুকরোটির দৈর্ঘ্য অবশ্যই দৈর্ঘ্যের, টোটাল দৈর্ঘ্যের একটি উৎপাদক হতে হবে, এবং তার প্রস্থ, ওই টুকরের প্রস্থ হবে প্রস্থের একটি উৎপাদক। অর্থাৎ আমরা 1 1 নিতে পারি, 1 2 নিতে পারি, 1 5 নিতে পারি, 1 10 নিতে পারি, আবার 2 1 2 2 2 5 2 10 3 1 3 2 3 5 3 10। খেয়াল করো, আমরা এখানে 1 2 যেটি, আবার 2 1 সেটিও কিন্তু একই রকম টুকরো পাবো। তো এখন বলো তো, আমি যদি বলি যে আমি এই যে 2 1 এই টুকরো কতটি পাবো? দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 60টি, অর্থাৎ 60 সংখ্যক আমরা টুকরো পাবো। তো সেটা কি আমরা গুণে ছাড়া বের করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। দেখো এই যে টোটাল কেকটি, সেই কেকের ক্ষেত্রফল কত? দেখো 12 গুণ 10 অর্থাৎ 120, ঠিক আছে? তো এখন প্রতিটি টুকরোর ক্ষেত্রফল কত? 1 গুণ 2 অর্থাৎ 2। তো টোটাল মোট টুকরার সংখ্যা মোট টুকরা পাবো 120 ভাগ 2 সমান 60, ঠিক আছে? তো টোটাল কতটি আমরা পাচ্ছি? 60টি, অর্থাৎ 60 সংখ্যক আমরা 60 নাম্বার আমরা টুকরা পাচ্ছি, ঠিক আছে? তো আমরা কি, আমরা গুণন করেও পেতে পারি,
আবার আমরা কি এভাবে হিসাব করেও পেতে পারি। দেখো তো, আমরা চলো আরেকটি টুকরা নিয়ে দেখি। এখানে বললাম এই টুকরাটি 2 গুণ 5, অর্থাৎ দৈর্ঘ্য 2 এবং প্রস্থ 5। তাহলে এই দৈর্ঘ্য 2 প্রস্থ 5, এটাকে আমরা ক্ষেত্রফল বের করি। 2 গুণ 5 সমান 10। আর টোটাল যে কেক, মোট যে কেক, সেই কেকের ক্ষেত্রফল ছিল 120। 10 দিয়ে ভাগ করলে পাই 12টি। এখন চলো তো ওই টুকরাটি আমরা এখানে বসিয়ে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, অর্থাৎ আমি একটি টোটাল কেককে কতটুকু দৈর্ঘ্যে কতটুকু প্রস্থে কাটলে পুরো কেকটি সমানভাবে বিভক্ত হবে এবং কতটি ভাগ পাবো, সেটা কিন্তু আমরা এই উৎপাদকের মাধ্যমে জানতে পারি। তো দেখো, এই যে 12 এর উৎপাদক, 10 এর উৎপাদক, এবং সেখান থেকে প্রথমে কি দেখো, ওখানে যে 12-র 1 ছিল, অর্থাৎ দৈর্ঘ্যের 1 এবং প্রস্থের ছিল কি 1 2 5 এবং 10। দেখো 1 1 1 2 1 5 1 10। তো ক্ষেত্রফল হলো 1 2 5 এবং 10। এক ক্ষেত্রফল হলে 120 ভাগ 1 120টি, 2 হলে 120 ভাগ 2 60টি, 5 যদি আমি প্রস্থ নিই তাহলে 120 ভাগ 5 24টি, এবং প্রস্থ 10 নিলে মোট 12টি টুকরা পাবো। আবার দেখো 2 2 আমি 2 1 নেই নাই, কারণ 1 2 যেহেতু নিয়েছিলাম, 1 2 এবং 2 1 আমি একই আকারের টুকরা পাবো। তো 2 2 4, 2 5 10, 2 10 20, 30টি, 12টি এবং 6টি টুকরা। আবার দেখো 3 1 3, 3 2 6, 3 5 15, 3 10 30। এই আকারের টুকরা যদি আমি নেই তাহলে 40টি, 20টি, 8টি এবং 4টি টুকরা পাবো। এরপরে দেখো, যেহেতু দৈর্ঘ্য যেহেতু 12 ছিল, তো 12-র কিন্তু 4ও একটি উৎপাদক। আবার 10-এর উৎপাদকগুলো ছিল 1 2 5 10। তো 4/1, 4/2, 4/5, 4/10। সবগুলো আকারের যদি আমি কেক নেই তাহলে সেই কেকের সংখ্যা হবে 30টি, 15টি, 26টি এবং 3টি। আরও একটি ভাগে ভাগ করতে পারি, সেটা হলো 6 যদি দৈর্ঘ্য নেই তাহলে 6 1 6 2 6 5 6 10। সেখানেও দেখো 6 1 হলো 6, 120 ভাগ 6 দিলে 20টি, 6 2 12 10টি, 6 5 4টি এবং 6 10 এটা 2টি। আমরা যেহেতু 6/10, সো আমরা মাত্র 2টি টুকরা পাবো এখানে। অ্যাকচুয়ালি এটা আসলে অর্ধেক করা আর কি, যার প্রস্থ 10 এবং মাঝে এখান থেকে যদি কাটি তাহলে আমরা অর্ধেক কেক পাই। এরপর পুরো দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে প্রস্থ 1 ভাগ করতে পারি, 2 ভাগ করতে পারি, 5 ভাগ করতে পারি এবং 10 ভাগ করতে পারি, অর্থাৎ পুরো কেকটি একটি অংশ থাকবে। তো এভাবে আমরা বাস্তব জীবনে কোনো একটি ক্ষেত্রফলকে কতটুকু অংশে অংশে আমরা ভাগ করতে পারি তা আমরা এখান থেকে বুঝতে পারি। চলো আজকে আমরা বাড়ির কাজটি দেখে নিই। এই দোকানদার, তার কাছে, অর্থাৎ উনি কিন্তু জামাল চাচা, তোমাদের বইয়ে ওনার ছবিটি আছে। তো জামাল চাচা, তার একটি দোকান আছে, তিনি ডিম বিক্রি করেন। তো তার একটি খাঁচা আছে, এই যে বাক্সটি দেখছো তোমরা, এই খাঁচাটি 3 ফুট বাই 3 ফুট বাই 3 ফুট, অর্থাৎ 3-এর উপরে যে একটি দাগ এটা বোঝায় ফুট, এবং যদি 2টি দাগ থাকে সেটা বোঝায় ইঞ্চি। তো 3 ফুট দৈর্ঘ্য, 3 ফুট প্রস্থ এবং 3 ফুট উচ্চতার একটি বাক্স আছে। তো সেই বাক্সের ভিতরে ডিমগুলো সাজিয়ে রাখতে হবে। ঠিক আছে, তো প্রথম শর্ত হলো যে ডিমের বক্সগুলার আকার 1 ফিট 1 ফিট বাই 4 ইঞ্চি। এই ডিমের খাঁচাটি পূর্ণ করে তিনি কতগুলি বাক্স রাখতে পারবেন। এরপর তার বাক্সগুলোর আকার যদি 1 ফিট 1 ফিট বাই 5 ইঞ্চি হয়, তাহলে ডিমের খাঁচাটিতে
কতগুলি বাক্স রাখতে পারবেন? আসলে কি তিনি বাক্সটি পূর্ণ করতে পারবেন? তো ক নাম্বারে দেখো, যদি খাঁচাটি পূর্ণ করতে পারেন তাহলে কতগুলো বক্স রাখতে পারবেন। আর খ নাম্বার, যদি খাঁচাটি পূর্ণ করে না রাখতে পারেন তাহলে খাঁচাটির কত অংশ খালি থাকবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।